কি ব্যাপার মাধবী, তুমি সকালের নাস্তা না করে এখনো ঘরের কাজ করছো? আসলে ঘরের মধ্যে অনেক ময়লা ছিল তো রানীমা, তাই ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে তারপর না হয় খাই। আরে এটা কোনো কথা? এত বেলা হয়ে গেল এখনো খাচ্ছ না? যাও যাও যাও, আগে খাবার খাবে তারপর কাজ। আর জলকন্যা কোথায়? আর বলবেন না রানীমা, মেয়েটাকে নিয়ে আর পারি না। সারা দিন শুধু খেলাধুলা, খাবার দাবার খাওয়ার কোনো নামই নেই জানেন। ও মামা, তুমি আমায় কেন ডাকলে? আমি তো একটু খেলাধুলা করছিলাম, আমার তো খেতে ইচ্ছাই করছে না। সারা দিন খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে যদি খেলাধুলা করিস, শরীর তো অসুস্থ হয়ে যাবে নাকি? চুপচাপ এখন খাবার খা বললাম। ও মাম্মা, আমি খাবার খাবো এক শর্তে। আজকে খাবার খাওয়ার পর তুমি আমায় নদীর ধারে কাগজের নৌকা ভাসাতে দিবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা বলবি তাই হবে। এবার খাবারটা খা তো, যত জ্বালা। এরপর মাধবী জলকন্যাকে পরম যত্নে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষে জলকন্যা নদীর পাড়ে চলে যায়। আহ, কত ভালো লাগছে! কতদিন পর আমার কাগজের নৌকা ভাসানোর ইচ্ছাটা পূরণ হলো। মা যে কেন আমায় বাড়ির বাইরে বেরোতে দেয় না কে জানে। কি সুন্দর পরিবেশ, মিষ্টি মিষ্টি হাওয়া। হঠাৎ জলকন্যার কাগজের নৌকাটি নদীতে ডুবে যায়। জলকন্যা বলতে থাকে, এ মা, আমার নৌকাটা তো ডুবে যাচ্ছে। যাই যাই, আমার নৌকাটাকে জলদি জলদি তুলে নেই। এই কথা বলে সে যখন কাগজের নৌকাটি তুলতে যায়, অমনি ধপাস করে পানিতে পড়ে যায়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি। হঠাৎ নদীর তলদেশ থেকে একটি হাত উঠে আসে এবং সে জলকন্যাকে বাঁচিয়ে নেয়। কে তুমি? আমায় বাঁচালে? আমার সামনে আসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন। কে তুমি? আমি কে, আমার পরিচয় তোমায় এখন বলা যাবে না জলকন্যা। তবে এইটুকু জেনে রাখো, তুমি আমার এমন একজন যার সাথে আমার সারা জীবনের বন্ধন। বাড়ি ফিরে যাও। কি রে, এত অনুরোধ করে নৌকা ভাসাতে গেলি, এত জলদি আবার ফিরে এলি যে? কি হয়েছে? এরপর জলকন্যা মাধবীর কাছে সমস্ত ঘটনা খুলে বলে। কত করে বলি বাড়ির বাহিরে যাস না যাস না, এত বড় প্রাসাদ, এর ভিতরে খেললেও তো হয়। মায়ের কথা তো আর শুনবি না, মাকে তো শত্রু ভাবিস। এরপর থেকে বাড়ির বাইরে গেলে দেখিস তোকে কি করি আমি। দিন দিন তোর আবদার বেড়েই চলেছে যত সব। মা, আমায় তুমি কেন এত বকো? তুমি ভালো না। আজকে কে আমার জীবন রক্ষা করলো? তার সাথে আমার কি এমন সম্পর্ক? সে কে যে আমায় দেখা দিল না? আর আমার শরীরেও এত শক্তি কেন আসে মাঝে মধ্যে? আসলে আমার পরিচয়টা কি? মা বাবা কি আমার কাছে কিছু লুকোচ্ছে নাকি? আমার তো জলে ডুবে মরে গেলেই ভালো ছিল, মা শুধু বকে। মহারাজ, আমি বলছিলাম সুরেশকে যদি বাগান রক্ষকের কাজের চেয়ে আর একটু উচ্চপদস্থ কোনো পদে প্রতিষ্ঠিত করতেন, ভালো মাইনে পেত, বউ সন্তান নিয়ে ভালো মতো খেয়ে পড়ে চলতে পারত। কি বলছো রানী? ওর মতো রাস্তার গরিব জেলেকে তুলে এনে আমার রাজ্যে জায়গা দিয়েছি, বাগান রক্ষকের পদ দিয়েছি, এর চেয়ে বেশি আর কি করবো ওর জন্য? মহারাজ, আপনি এসব কি বলছেনটা কি? ওই সামান্য জেলের অসাধারণ মেয়ের কারণেই কিন্তু আজকে আমি আপনার সামনে বসে আছি। আর আজ আপনি এভাবে কৃতজ্ঞতা অস্বীকার করছেন ওদের। আরে আজব তো, কৃতজ্ঞতা অস্বীকার কোথায় করছি রানী? শুনো রানী, সবাইকে সবার সীমা পর্যন্ত রাখতে হয়, বুঝেছো? কি গো বউ, সারাদিন পর কাজ করে এসে আমার সোনামা জলকন্যার মুখটা দেখছি না। কোথায় আমার মেয়ে? আর বলো না, তোমার এইসব আদরে না তোমার ওই মেয়েটা বাদর হচ্ছে। দিনকে দিন ওর ভুলভাল আবদার রাখতে গিয়ে জানো আজকে ওর কত বড় বিপদ হতে যাচ্ছিল। সেই জন্য বকা দিয়েছে দেখে মুখ ফুলিয়ে ঘরে বসে আছে। এত জেদ! বউ, তুমি মেয়েটাকে কেন এত শাসন করো? তুমি জানো না ওর কান্না যদি মাটিতে পড়ে কত বড় অনর্থ হয়ে যাবে? বুঝো না কেন তুমি? মারে, মন খারাপ করে ঘরে বসে আছিস কেন? দুপুরে খাবার খাবি না? চল মা, তোকে খাইয়ে দিব গল্প শুনিয়ে। চল না রে মা। না বাবা না, আমি তো একদমই ভালো না মায়ের চোখে। আমার খাবার খাওয়ার দরকার নেই, আমি চুপ করে এখানেই বসে থাকবো। মা আমায় শুধু বকে। কাঁদিস না রে মা, তুই কাঁদলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। তোর মা তোকে অনেক ভালোবাসে দেখি শাসন করে রে মা। অন্য 8-5টা সন্তানের মতো তোর জীবন নয় রে মা, সেই জন্য তোর মা তোকে বাহিরে বেরোতে দেয় না।
কেন বাবা, অন্য সবার মতো আমার জীবন স্বাভাবিক কেন নয় বাবা? তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তাহলে আমায় বলো, বলো না। মারে, তোর যে বড় সত্যটা লুকানো আছে সেটা জানার সময় এখনো আসেনি। যখন সময় আসবে তোকে জানিয়ে দিব রে মা। ও মা, তোমাকে আমি সেই কবে থেকে বলছি আমি একটু মাংস ভাত খাবো, তুমি একদিনও মাংস করো না কেন মা? এই, তুই জানিস না তোর বাবা রাজার প্রাসাদে বাগান রক্ষক মাত্র, কোনো জমিদার নয়। কেন বুঝেও অবুঝের মতো করিস জলকন্যা, বল তো? বউ, মেয়েটা সামান্য মাংস ভাত খাওয়ার আবদার করেছে, এটাতেও তোমার মেয়েটাকে এত কথা শোনাতে হয় না কি? বুঝলাম না তো আমি। আজকে তুমি যাই বলো না কেন মা, আজকে আমি মাংস ভাত ছাড়া খাবো না, মানে খাবোই না। এই কথা বলে জলকন্যা মন্ত্র বলে নিমেষে আস্ত মুরগি হাজির করে। জলকন্যা, কথায় কথায় এভাবে জাদু শক্তি প্রয়োগ করে তুই কি বোঝাতে চাস? তুই অনেক শক্তিশালী। এরপর থেকে এভাবে কারণে ওখানে যদি জাদু প্রয়োগ করিস তুই আমার মরা মুখ দেখবি, বুঝেছিস তুই? ও মা, আমার ভুল হয়ে গেছে মা, তুমি এমন কথা বলো না মা। আমি যে তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমার মাঝে এত শক্তি কেন মা? আমি এত শক্তি কোথা থেকে পাই? আমায় তোমরা বলো না, কেন আমি এত শক্তিশালী? মারে, তোর এই সত্যটা আমরা যে তোকে এখন বলতে পারবো না। তোর মা বাবার উপর ভরসা রাখ, একদিন ঠিকই সব জানবি তুই। আহা গো, কতদিন হলো, কত বছর পেরিয়ে গেল, বউটার মুখটা দেখি না, রাজার কারাগারে বন্দি হয়ে আছে, কবে যে দেখতে পাবো কে জানে। তুই কাঁদিস না রে বাপধন, তোর কষ্ট আমি বেঁচে থাকতে সহ্য করব না। যেই মেয়ে বৌমার এই অবস্থা করেছে তাকে দেখে নেব। এরপর প্রীতির শাশুড়ি জলকন্যাকে ক্ষতি করার জন্য ভয়ঙ্কর এক ডাইনির আস্তানায় যায়। ডাইনি মা, দয়া করে এই অধমকে একটু সাহায্য করুন। একটা জেলের সাধারণ মেয়ে কি করে যে এত শক্তি পায় জানি না। ওই পুচকে জলকন্যার কারণে আমার একটা মাত্র ছেলের বউ কত বছর ধরে কারাগারে। একটা সাধারণ জেলে কন্যার এত শক্তি কি করে হলো? আমায় পুরোটা খুলে বল। এরপর প্রীতির শাশুড়ি ডাইনির কাছে জলকন্যার সমস্ত ঘটনা খুলে বলে। তার মানে তো এই মেয়ে ভীষণ ক্ষমতাধারী একজন মেয়ে। এরকম মেয়ে তো খুঁজছিলাম বলি দেওয়ার জন্য। তোর কাজ হয়ে যাবে, বাড়ি ফিরে যা। বাবা, ও বাবা, মা তো এখন কাজ করছে, আমি একটু কাগজের নৌকা ভাসাতে যাই। মারে, এই নৌকা ভাসাতে গিয়েই একদিন তুই মরতে মরতে বেঁচেছিস। আজ যাস না মা, তোর মা জানলে খুব কথা শোনাবে। ঘরেই থাক রে মা। মা তো কাজ করছে, তুমি না বললে কেমন করে জানবে? দয়া করো বাবা, আজকে শেষবারের মতো যাই না বাবা। ঠিক আছে মা, তাড়াতাড়ি যা, জলদি ফিরে আসিস কিন্তু। এরপর জলকন্যা কাগজের নৌকা ভাসাতে বেরিয়ে যায়। চলার পথে সে হঠাৎ গাছতলে এক বৃদ্ধাকে দেখতে পায়। ও বুড়িমা, তুমি অমন করে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার, আমায় বলো। মারে, আমি যে হতভাগী, আমার যে টুকুনে কেউ নেই। এই শেষ সময়ে আমার শরীরে এক ভয়ানক রোগ বাসা বেঁধেছে, যে রোগে আমি খুব শীঘ্রই মরে যাব। আহা গো বুড়িমা, তোমার কত দুঃখ গো। তুমি চিন্তা করো না, আমার কাছে শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমি তোমায় সুস্থ করে তুলবো, কেমন? এ কথা বলে জলকন্যা যেই সেই বৃদ্ধার দিকে এগোতে যায়, সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা তার রূপ পরিবর্তন করে তার আসল রূপে ফিরে আসে। সে ডাইনির রূপ ধারণ করে। বাঁচাও, ডাইনি আমায় তুলে নিয়ে গেল, বাবা মা। পুচকে মেয়ে, যতই চিৎকার কর, আমার এই আস্তানা থেকে তোকে আর কেউ বের করতে পারবে না। আগামী 2 দিন পর চন্দ্রগ্রহণের দিন তোকে আমি বলি দিব। তুই আমার কিচ্ছু করতে পারবি না দুষ্ট ডাইনি। আমি আমার শক্তি দিয়ে তোর এই খাঁচা ভেঙে তোকে শেষ করে দিব, দেখিস তুই। আমার এই জাদু খাঁচার ভিতর তোর কোনো শক্তি কাজ করবে না। আমার মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে আমার আদরের মেয়ে জলকন্যা কোনো বিপদে পড়েছে, অনেক কষ্ট পাচ্ছে, ওকে রক্ষা করতে হবে। কি গো, জলকন্যা কোথায় গেল? সে কখন ধরে তো দেখতে পাচ্ছি না মেয়েটাকে, বলো।
বউ, ঘন্টাখানেক আগে জলকন্যা আমায় বলে নদীর ধারে নৌকা ভাসাতে গিয়েছিল, কিন্তু মেয়েটা যে এখনও আসছে না। আমার সব জায়গায় খোঁজা শেষ বউ। কি কি বললে তুমি? ওই দিনের এত বড় একটা ঘটনার পরও তুমি আজও আমার মেয়েটাকে ওই নৌকা ভাসাতে পাঠিয়ে দিলে, আর এই কথা আমার এখন জানাচ্ছ? না জানি আমার মেয়েটার কি বিপদ হলো। আমার ভুল হয়ে গেছে বউ, আমি বুঝতে পারিনি। এক্ষুনি চলো আমরা মহারাজ মহারানীর কাছে যাই, তাদের সাহায্য পেলে আমরা তাড়াতাড়ি খুঁজে পেতে পারবো। মহারাজ, জলকন্যা ঘন্টাখানেক ধরে গায়েব হয়ে আছে, আমাদের মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছি না, খুঁজে পেতে সাহায্য করুন। কাগজের নৌকা ভাসাতে গিয়েছিল মহারাজ, এখন আর কোথাও খুঁজে পাচ্ছি না। আশেপাশে খবরও নিয়েছি, কেউ দেখেনি মহারাজ। আপনারা সাহায্য করলে তাড়াতাড়ি খুঁজে পাবো। এ কি বলছো সুরেশ? এতক্ষণ ধরে জলকন্যা গায়েব আর তোমরা এখন জানাচ্ছ? জলদি জলদি ওকে খোঁজার ব্যবস্থা করছি, কেমন? এ কি বলছো রানী? ওদের মেয়ে হারিয়েছে, আমরা কেন খুঁজতে যাব? দেখো সুরেশ, তোমাদের মেয়ে হারিয়েছে, তোমাদের মেয়ে তোমরা খুঁজে দেখো, ঠিক আছে? আমার সেনাদের এত সময় নেই। মহারাজ, আপনি কি জলকন্যার অবদান একেবারেই ভুলে গেছেন? এইটুকু একটা বাচ্চা হারিয়ে গেছে, আপনি এসব কি বলছেনটা কি মহারাজ? বলুন আমায়। মহারাজ, দয়া করে গরিবের উপর থেকে দয়ার হাত সরিয়ে নেবেন না মহারাজ। আপনার সাহায্য পেলে আমরা যে খুবই উপকৃত হতাম মহারাজ, দয়া করুন। না জানি আমার মেয়েটা কোথায় বন্দি হয়ে আছে, দয়া করে সাহায্য করুন মহারাজ। তোর মতো পথের ফকিরকে তুলে এনে দয়া করে আমার প্রাসাদে থাকতে দিয়েছি, একটু দয়া কি তোর জন্য যথেষ্ট নয়? আমি বললাম না আমার প্রাসাদের সেনাদের তোর মেয়েকে খোঁজার মতো সময় নেই। তোর মেয়ে তুই খুঁজে নে, বেশি কথা বললে প্রাসাদ ছাড়া করে দিব তোদের। এরপর সুরেশ কোনো উপায় না দেখে জলপরীর কাছে যেতে থাকে সাহায্যের জন্য। মাঝ নদীতে এসে সুরেশ বলে, হ্যাঁ, আগের বার তো এই জায়গাতেই পরিমা আমায় দেখা দিয়েছিল। পরিমা, ও পরিমা, আপনি কোথায়? জলকন্যাকে যে আমরা হারিয়ে ফেলেছি, সাহায্য করুন। সঙ্গে সঙ্গে জলপরী আসে। হে সুরেশ, তুমি এসে খুবই ভালো কাজ করেছো। মনে মনে আমি তোমায় খুঁজছিলাম। আমার মেয়ে জলকন্যা অনেক বিপদে পড়েছে। এই গ্রাম থেকে কিছুটা দূরে ভয়ানক এক গুহায় এক জাদুকর্ণী ডাইনি আমার মেয়েকে বন্দি করে রেখেছে। সে খুব শীঘ্রই আমার মেয়েকে বলি দিয়ে দিবে। জলদি আমার মেয়েকে উদ্ধার করতে হবে। পরিমা, আমি তো একজন সাধারণ মানুষ, আমি ওই ডাইনির হাত থেকে জলকন্যাকে কেমন করে উদ্ধার করব আপনার সাহায্য ছাড়া? আপনার জন্য তো এ অতি সহজ কাজ পরিমা। তাহলে ওই ডাইনির রাজ্যে আমাদের প্রবেশ নিষেধ, সেই জন্য আমি আমার মেয়েকে রক্ষা করতে পারছি না। তবে আমি তোমায় সাহায্য করব। তোমায় আমি একটি জাদু পালক দিব। সে পালকে করে তুমি ডাইনির রাজ্যে পৌঁছাতে পারবে ঠিকই। তবে সেই ডাইনিকে হত্যার জন্য প্রয়োজন একজন সৎ বিধবা নারীর হাতের রক্ত, যা তৈরি করে দিবে ওই ডাইনিকে হত্যা করার জন্য এক জাদুকরীর চূড়া পাথর। এ কি বলছেন পরিমা? আমি এমন বিধবা কোথায় পাবো যে কিনা জলকন্যার জন্য নিজের রক্ত দিবে? না না না, যে করেই হোক আমায় এমন মানুষ খুঁজে বের করতে হবেই হবেই। আহারে, ঘর বাড়ি কেমন করে কেঁপে উঠছে। নিশ্চয়ই জলকন্যা অনেক বিপদে আছে। হে ঠাকুর, মেয়েটিকে তুমি রক্ষা করো। তখনই সুরেশ ঘরে আসে। এই তো বাবা, সুরেশ ফিরে এসেছে। কি বাবা, কোনো কি উপায় পেলে? হ্যাঁ হ্যাঁ গো, চুপ করে আছো কেন? বলো না, জলকন্যাকে খুঁজে পাওয়ার কোনো উপায় পেয়েছো কি? এরপর সুরেশ তাদের কাছে জলপরীর বলা সমস্ত ঘটনা বলতে থাকে। এ কি বলছো? আমরা এমন মানুষ কোথায় পাবো যে কিনা আমাদের মেয়েকে নিজের রক্ত দিয়ে রক্ষা করবে? তার মানে কি আমরা কোনোদিন আমাদের মেয়েকে রক্ষা করতে পারবো না? জলকন্যা, এমন মানুষ তো তোদের চোখের সামনেই। তোরা কি ভুলে গেছিস আমিও যে এক বিধবা? আমি আমার রক্ত দিয়ে জলকন্যাকে ফিরিয়ে আনার চুনা পাথর তৈরি করব। তোরা চিন্তা করিস না। এই কি করে হয় বুড়িমা? তুমি বৃদ্ধ বয়সে জলকন্যার জন্য নিজের গায়ে রক্ত দিতে চাইছো? না না না, আমি এমন স্বার্থপরতা কেমন করে করতে পারি? এমনিতেই তো তুমি কত অসুস্থ থাকো বলো। ওই শুভমের জন্যই আজ আমি আগের থেকে কতটা সুস্থ হয়ে রাজদরবারে কাজ করে নিজের পেট চালাতে পারছি। আর আজ সেই মেয়ের বিপদে আমায় এটুকু সাহায্য করতে দে রে বাবা, আমায় আটকাস না। এটুক করলে যে নিজেকে বড়ই ধন্য মনে হবে। এরপর বৃদ্ধার ত্যাগের দ্বারা চুনাপাথর তৈরি হয়। সুরেশ সেই পাথর নিয়ে জাদুর পালকে করে ডাইনির রাজ্যে গিয়ে পৌঁছে যায়।
হাঁটতে হাঁটতে সুরেশ জলকন্যাকে দেখতে পায়। বাবা, তুমি আমায় খুঁজে পেয়েছো বাবা? তুমি এখানে কেন এসেছো? ওই ডাইনি তোমায় দেখলে মেরে ফেলবে, আর আমার ওই ডাইনির কাছে কোনো শক্তিও কাজ করছে না। তুমি ফিরে যাও। মারে, এই যে দেখ, এই চুনা পাথর দিয়ে ওই ডাইনিকে আমি শেষ করে দিব। ওই ডাইনি তোর আমার কিচ্ছু করতে পারবে না মা। ওই ডাইনি কোথায় আছে আমায় বল। এমন সময় ওই ডাইনি পাশের গুহায় গিয়ে ঘুমায়। তুমি এই সুযোগে ওকে শেষ করে দাও বাবা। সাবধানে বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুই থাক। এরপর সুরেশ ডাইনির কাছে যায়। দুষ্টু ডাইনি, আমার মেয়েকে বন্দি করে নাক ডেকে ঘুমাচ্ছিস? এখন দেখবি নরকের যন্ত্রণা কেমন হয়। এরপর চুনা পাথর ডাইনির গায়ে লাগানোর সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে আগুন ধরে যায়। বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে সুরেশ জলকন্যাকে নিয়ে ডাইনির আস্তানা থেকে বেরিয়ে যায়। ও মামা, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তোমায় না বলে আমি কোথাও যাব না মা। ও মা, তুমি কেঁদো না মা, তোমার কথা আমার খুব মনে পড়েছে জানো মা। ও মা, আর কোনোদিন আমায় ছেড়ে কোথাও যাস না জলকন্যা। তোকে ছাড়া যে আমি বেঁচে থেকেও মরে যাবো রে মা, আমার সোনা মা। হ্যাঁ, বউ যে জলকন্যাকে ছাড়া এতটা অসুস্থ হয়ে গেছে। জলকন্যাকে যখন জলপরীর কাছে ফিরিয়ে দিব, তখন বউয়ের অবস্থা কি হবে? হায় ঈশ্বর। সেদিন রাত্রেবেলা সুরেশ নাক ডেকে ঘুমাচ্ছিল। হঠাৎ, সুরেশ, কথা মতো আমার মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমায় ফিরিয়ে দেওয়ার কথা ছিল। তোমরা সেই কথা ভঙ্গ করে জলকন্যার বিপদ ডেকে আনছো। কি আমি কি স্বপ্ন দেখলাম? না না না, এই হতে পারে না। তুমি এসব কি বলছো? কত কষ্টের পর মেয়েটাকে কাছে পেলাম, এখনই আবার জলপরীর কাছে ফিরিয়ে দিতে বলছো? আর কটা দিন থাকুক না গো। বউ, জলকন্যাকে আমাদের তো ফিরিয়ে দেওয়ারই কথা ছিল। ও যে আমাদের সন্তান নয়। জলকন্যা তার মায়ের কাছে, তার রাজ্যেই নিরাপদ। আমাদের কাছে থাকলে ওর আবারও বিপদ হতে পারে। বউ, তুমি কি সেটা চাও আমাদের জন্য জলকন্যার বিপদ হোক? বলো বউ, বলো। না 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 না, আমি চাই না আমার স্বার্থের জন্য আমার জলকন্যার কোনো বিপদ আসুক। চলো আমরা পরীর কাছে ফিরিয়ে দিয়ে আসি। বাবা, মা, যদিও তোমরা আমার আসল মা বাবা নাও, তারপরেও আমি কোনো দিন তোমাদের ভালোবাসা ভুলতে পারবো না। মারে, তোর মতো এমন শুভ একজন মেয়েকে এত বছর নিজেদের সন্তান হিসাবে লালন পালন করতে পারায় আমরা অনেক গর্বিত রে মা। হ্যাঁ রে, যদি পারিস এই গরিব জেলে মা বাবাটার সাথে মাঝে মধ্যে একটু দেখা করিস জলকন্যা, ভুলে যাস না। নিশ্চয়ই মা, আমি তোমাদের সাথে প্রতিদিন দেখা করব। তোমাদের যখন যা বিপদ হবে সঙ্গে সঙ্গে আমায় মনে করবে তোমরা। এরপর থেকে জলকন্যা তার মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে থাকে। মহারানী, আমরা যাই। আপনি নিজের খেয়াল রাখবেন। আমাদের জন্য আপনার এই কদিন অনেক কষ্ট হয়েছে, আমাদের ক্ষমা করবেন। তোমরা ক্ষমা কেন চাইছো? জলকন্যার জন্যই আমি নতুন জীবন পেয়েছি, আর আজ তোমরা এই প্রাসাদ ছেড়ে চলে যেতে চাইছো কেন? কেন? থেকে যাও। রানীমা, আমাদের জলকন্যাই এখন আর আমাদের মাঝে নেই। এই সচ্ছলতা দিয়ে আমরা কি করব? ওই ছোট্ট কুড়ে ঘরেই আমাদের অনেক শান্তি। আমরা আর মহারাজের বোঝা হতে চাই না রানীমা। আপনি আমাদের জন্য অনেক করেছেন, আপনার কৃতজ্ঞতা আজীবন মনে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা যাও। আর মহারাজের আচরণের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। কোনোদিন কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে আসবে। আমার সাহায্যের দরজা সবসময় খোলা থাকবে। এরপর থেকে সুরেশ ও তার বউ গ্রামের ছোট্ট একটি কুটিরে সুখে শান্তিতে থাকতে থাকে। যখনই তাদের জলকন্যার কথা মনে পড়তো, তারা সমুদ্র পাড়ে জলকন্যার সাথে মন ভরে দেখা করত।